আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা জটিল যৌগ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি জটিল যৌগের পরিচিতি এবং জটিল যৌগের নামকরণ কিভাবে করতে হয় সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। পর্যাপ্ত পরিমাণ লিগ্যান্ড সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে তোমার একটা কেন্দ্রীয় মৌল হিসাবে অবস্থানান্তর মৌল থাকে, এর সাথে যুক্ত হয়ে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি করছে হলো জটিল যৌগ। তাহলে জটিল যৌগ জিনিসটা হচ্ছে লিগ্যান্ড পর্যাপ্ত পরিমাণ থাকবে, সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে, যেটা হচ্ছে অবস্থানান্তর মৌলর সাথে করে যে যৌগগুলো তৈরি হয় সেটাকে আমরা বলছি হলো জটিল যৌগ। জটিল যৌগের যদি আমরা ডিটেলসে একটু বোঝার চেষ্টা করি, জটিল যৌগের বেসিক্যালি তোমার দুইটা অংশ থাকে। একটাকে আমরা বলবো হচ্ছে জটিল আয়ন, আরেকটা অংশ থাকবে তোমার হচ্ছে ক্যাটায়ন, অথবা এটাকে ব্যালেন্স করার জন্য জটিল আয়নকে অ্যানায়নও লাগে মাঝে মাঝে। ঠিক আছে, এই জটিল আয়নের মধ্যে তোমার আবার দুইটা অংশ থাকবে। একটা থাকবে হচ্ছে কেন্দ্রীয় মৌল, এর সাথে থাকবে হচ্ছে আমাদের লিগ্যান্ড তোমার দুইটা ইলেকট্রন সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা রাখে। ঠিক আছে, আর বেসিক্যালি কেন্দ্রীয় মৌল হিসেবে থাকবে তোমার যেই মৌলগুলো, সেটা হচ্ছে অবস্থানান্তর মৌল। এই সম্পূর্ণ জিনিসগুলো মিলে আসলে তোমার একটা জটিল যৌগ তৈরি হয়। আমরা যদি একটা বিশেষ উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি, চলো আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। K4 FeCl6, এটা হচ্ছে একটা জটিল যৌগ। এই জটিল যৌগের দুইটা অংশ আছে, একটা হচ্ছে আয়নাইজেবল পার্ট আর একটা হচ্ছে নন আয়নাইজেবল পার্ট। তোমার নন আয়নাইজেবল পার্টটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, আর আয়নাইজেবল পার্টটা হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেটের বাইরে থাকে। এখানে পটাশিয়ামটা হচ্ছে তোমার আয়নাইজেবল পার্ট। ঠিক আছে, যেটা আমাদের বেসিক্যালি ক্যাটায়ন। আর এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে জটিল আয়ন। তো জটিল আয়ন যদি আমরা আইডেন্টিফাই করি, জটিল আয়ন কোন অংশটা হবে দেখো তো, FeCN6 থার্ড ব্র্যাকেট, এইটার উপর ব্যালেন্স করার জন্য তোমার লাগবে হচ্ছে 4-, এটা হচ্ছে জটিল আয়ন। আর এই জটিল আয়নের মধ্যে লিগ্যান্ড কোনগুলো, যেটা প্রথম বন্ধনের মনে থাকে, লিগ্যান্ড হচ্ছে Cn-, আর লিগ্যান্ডকে বাদ দিলে যে অংশটা তোমরা পাবা সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় মৌল। এটা হচ্ছে আমাদের Fe, যেখানে Fe জারণ মান হচ্ছে 2+। ঠিক আছে, এখন ওভারঅল যদি আমরা জটিল যৌগের ক্যাটাগরি করলে তোমরা তিন প্রকার জটিল যৌগ পাবা। একটা হচ্ছে তোমার ধনাত্মক জটিল যৌগ, বা এটার একটা নাম আছে যেটার নাম হচ্ছে ক্যাটায়নিক জটিল যৌগ। জটিল যৌগের আমরা যদি ক্যাটাগরি করি তাহলে পাবা হচ্ছে ক্যাটায়নিক জটিল যৌগ। ঠিক আছে, জটিল যৌগ। এরপরে 2 নম্বরে যেটা পাবা সেটা হচ্ছে অ্যানায়নিক জটিল যৌগ। আর 3 নম্বরে যেটা পাবা সেটা হচ্ছে নিরপেক্ষ জটিল যৌগ। ভাইয়া চিনবো কিভাবে কোনটা ক্যাটায়নিক, কোনটা অ্যানায়নিক আর কোনটা নিরপেক্ষ? জটিল আয়ন মানে থার্ড ব্র্যাকেটের উপর যদি মাইনাস চার্জ থাকে তাহলে সেটা অ্যানায়নিক, থার্ড ব্র্যাকেটের উপর যদি প্লাস চার্জ থাকে তাহলে সেটা ক্যাটায়নিক, আর যদি কোনো চার্জ না থাকে তাহলে সেটা হবে নিরপেক্ষ। যেমন এখানে দেখো জটিল আয়নের উপর আমরা দেখতে পাচ্ছি মাইনাস চার্জ আছে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের অ্যানায়নিক জটিল যৌগ। যদি প্লাস চার্জ থাকতো তাহলে এটা হবে আমাদের ক্যাটায়ন। দেখো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, NH3, এটা নিলাম হচ্ছে 4টা, তারপরে কপার থার্ড ব্র্যাকেট ওইস,
এই যে যে যৌগটা আমরা দিলাম, এই যৌগটা বেসিক্যালি তোমার হবে হচ্ছে কি হবে বলো, এটা হবে তোমার হচ্ছে ক্যাটায়নিক জটিল যৌগ। আচ্ছা, এখানে হাইড্রোক্সিল না দিয়ে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, হাইড্রোক্সিল না দিয়ে আমরা এখানে সালফেট দিলাম, SO4। এটা হচ্ছে তোমার ক্যাটায়নিক জটিল যৌগ। বুঝলা কেমনে? দেখো ভাই, সালফেট ও নিজে হচ্ছে মাইনাস, তাহলে এই অংশটুকুকে ডেফিনেটলি প্লাস হইতে হবে। এখানে তুমি দেখবা যে NH3 চারটা, কপার হাফ ব্র্যাকেট, এই অংশটুকু হচ্ছে জটিল আয়ন। এইটার উপর হচ্ছে চার্জ ব্যালেন্স করার জন্য 2 প্লাস লাগবে, সালফেট যেহেতু 2 মাইনাস। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে তোমার জটিল আয়নের উপর প্লাস চার্জ আছে, তাহলে এটাকে আমরা ডেফিনেটলি বলবো হচ্ছে ক্যাটায়নিক জটিল যৌগ। ঠিক আছে, এবার আমরা জটিল যৌগের নামকরণ করবো। চলো জটিল যৌগের নামকরণ। জটিল যৌগের যদি আমরা নামকরণ করি, নামকরণ করার জন্য আমাদের দুইটা ওয়ে শিখতে হবে। একটা হচ্ছে ক্যাটায়নিক জটিল যৌগের নামকরণ, আর একটা হচ্ছে অ্যানায়নিক জটিল যৌগের নামকরণ। তো প্রথমে আমরা অ্যানায়নিক জটিল যৌগের নামকরণ শিখবো। ঠিক আছে, আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, K4Fe(CN6). এটা হচ্ছে তোমার ক্যাটায়নিক জটিল যৌগ না, এটা অ্যানায়নিক জটিল যৌগ। এই অ্যানায়নিক জটিল যৌগের নামকরণ করার জন্য আমরা প্রথমে তোমাদের সাথে একটা নিয়ম শেয়ার করছি, নিয়মটা একটু ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে নিই। জটিল যৌগের নামকরণ করার সময় তোমার প্রথমে যে জিনিসটার নামকরণ করতে হবে সেটা হচ্ছে ক্যাটায়নের নামকরণ, তারপরে অ্যানায়নের নামকরণ করতে হয়। ঠিক আছে, তাহলে জটিল যৌগের নামকরণে প্রথমে যে জিনিসটা করবা সেটা হচ্ছে ক্যাটায়নের নামকরণ। এটা আমি লিখে রাখছি। জটিল যৌগের যখন নামকরণ করবা প্রথমেই মাথায় রাখবা কোন অংশের নামকরণ করতে হবে, ক্যাটায়নের নামকরণ। ঠিক আছে, ক্যাটায়নের নামকরণ। তারপরে তোমরা যে অংশের নামকরণ করবা সেটা হচ্ছে অ্যানায়নের নামকরণ। অ্যানায়নের আর তোমার অ্যানায়ন হিসাবে অথবা ক্যাটায়ন হিসাবে যদি কখনো জটিল আয়ন থাকে, জটিল আয়নের নামকরণ করার জন্য একটা কমন প্রসেস আছে। জটিল আয়নের নামকরণ করার জন্য, জটিল আয়ন এইটার নামকরণ করার জন্য তোমরা একটা প্রসেস মেনটেন করবা। এটার ক্ষেত্রে তোমরা প্রথমে যেটা করবা, সংখ্যা সহ লিগ্যান্ডের নামকরণ করবা। সংখ্যা সহ লিগ্যান্ড। ঠিক আছে, সংখ্যা সহ লিগ্যান্ডের নামকরণ করবা। তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের, কেন্দ্রীয় মৌল এর নামকরণ করবা। চলো ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে অ্যানায়নিক জটিল যৌগ। এই জটিল যৌগের নামকরণের যে নিয়ম, সেই নিয়মটা লিখে নাও। প্রথমে ক্যাটায়নের নামকরণ করবা, তাই তো? তাহলে প্রথমে আমরা লিখে দিচ্ছি যে প্রথমে তোমার নামকরণ করতে হবে হচ্ছে ক্যাটায়নের নাম, ক্যাটায়নের। তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে জটিল আয়নের নামকরণ করতে হবে। এখানে ক্যাটায়নটা পটাশিয়াম আর ভেতরে যেটা আছে এটা জটিল আয়ন, এটার নামকরণ করবা। এটা নামকরণ করার জন্য তোমরা প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে সংখ্যা সহ লিগ্যান্ড, সংখ্যা সহ লিগ্যান্ডের নামকরণ করবা। লিগ্যান্ডের নাম। তারপরে তোমরা কেন্দ্রীয় মৌলের নামকরণ করবা, কেন্দ্রীয় মৌল, এবং কেন্দ্রীয় মৌলের নামের শেষে এর যুক্ত করবা। এবং সর্বশেষে যে কাজটা করবা সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের জারণ মান, জারণ মান এটা হচ্ছে রোমান সংখ্যায় লিখবা প্রথম বন্ধনীর মধ্যে। ঠিক আছে, আমরা যখন অ্যানায়নিক জটিল যৌগের নামকরণ করব, নামকরণগুলো করার সময় তোমার যখন কেন্দ্রীয় মৌলের নামকরণ করবা, কেন্দ্রীয় মৌলের নামকরণ করার সময় তোমরা এরকম নামকরণগুলো হয়ে যাবে যে লোহা যদি থাকে তাহলে আমরা বলবো ফেরেট, যদি কপার থাকে তাহলে বলবো কিউপ্রেট, যদি জিঙ্ক থাকে তাহলে বলবো জিঙ্কেট, যদি গোল্ড থাকে বলবো অরেট, যদি টিন থাকে বলবো হচ্ছে স্ট্যানেট। এগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখো, যদি কখনো Fe থাকে, এটা হচ্ছে অ্যানায়নিক জটিল যৌগের নামকরণের ক্ষেত্রে।
Fe থাকলে তোমরা বলবো হচ্ছে ফেরেট। যদি কখনো তোমার কপার থাকে তাহলে বলবা কিউপ্রেট। যদি কখনো তোমার গোল্ড থাকে Ae তাহলে বলবা হচ্ছে অরেট। তারপরে যদি কখনো টিন থাকে, থাকলে বলবা হচ্ছে স্ট্যানেট। ঠিক আছে, টিন থাকলে স্ট্যানেট। যদি কখনো জিঙ্ক থাকে তাহলে সেটাকে বলবা হচ্ছে জিঙ্কেট। জিঙ্ক থাকলে জিঙ্কেট হবে। ওকে, এবার চলো আমরা এই যে যৌগটা নিয়েছি এটা নামকরণ করার একটু চেষ্টা করি। এখানে দেখো আমাদের কেন্দ্রীয় মৌল হিসেবে রাখছি হচ্ছে আয়রনকে, তারপর এটা লিগ্যান্ড, আর এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন, তাই না? তো এটা নামকরণ যদি আমরা করি, নিজেরাও চেষ্টা করে দেখো কি হবে। ক্যাটায়নের নাম প্রথমে কি আছে? পটাশিয়াম। আমরা সংখ্যা নিয়ে মাথা ঘামাবো না ক্যাটায়নের নামকরণের সময়। পটাশিয়াম, ঠিক আছে। তারপরে আমাদের সংখ্যা সহ লিগ্যান্ডের নাম সায়ানো, এটা লিগ্যান্ড। কয়টা আছে? 6টা। তাহলে হেক্সা সায়ানো। একটা জিনিস একটু মনে রাখো, যখন তোমরা জটিল আয়নের নামকরণ করবা, জটিল আয়নের নামকরণ করার সময় তোমার সমস্ত মানে নামটাই তোমার কোনো গ্যাপ রাখা যাবে না, কোনো স্পেস রাখা যাবে না, ঠিক আছে? তো সায়ানো। তারপরে আমাদের কি আছে? ফেরেট। এরপরে জারণ মান উল্লেখ করে দিবা, জারণ মান হচ্ছে 2। তো এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট। আমরা আরেকটা যৌগ নিয়ে নিচ্ছি, এইটার নামকরণ তোমরা একটু চেষ্টা করো। এইটার নামকরণ তোমরা নিজেরা একটু চেষ্টা করো। চলো আমি লিখে দিচ্ছি এটার নামকরণ কি হবে দেখো। প্রথমে আমরা পটাশিয়াম লিখবো, ক্যাটায়নের নাম। এরপরে কাজ হচ্ছে সংখ্যা সহ তোমরা হচ্ছে লিগ্যান্ড, পটাশিয়াম। এরপরে কাজটা হচ্ছে সংখ্যা সহ লিগ্যান্ডের নামকরণ করবো। সংখ্যা সহ লিগ্যান্ড, পটাশিয়াম সায়ানাইড আছে হচ্ছে 6টা, তাই এটাকে আমরা বলবো হচ্ছে হেক্সা। তারপরে সায়ানো। কেন্দ্রীয় মৌল হিসেবে আছে লোহা, লোহার নামকরণটা হবে হচ্ছে ফেরেট। ঠিক আছে, এবং এখানে জারণ মান বের করে দেখবো, আসবে হচ্ছে 3। এই যে দেখো আমি জটিল আয়নে যখন নামকরণ করছি কোনো স্পেস রাখি নাই। আচ্ছা, এবার একটু ঝামেলা করে দিয়ে দিচ্ছি আমরা। ধরো আমি তোমাকে বললাম কোবাল্ট, ঠিক আছে, এর সাথে আমি দিলাম হচ্ছে, আচ্ছা এটা আমরা একটু পরে নিয়ে নিচ্ছি কারণ ওটা ক্যাটায়নিক জটিল যৌগ হবে। আমরা অ্যানায়নিক জটিল যৌগের নামকরণ মোটামুটি শেষ করছি, এবার আমরা হচ্ছে ক্যাটায়নিক জটিল যৌগের নামকরণ করব। এটা একটু সহজ তুলনামূলকভাবে। ক্যাটায়নিক জটিল যৌগের নামকরণ খেয়াল করো তো একটু। ক্যাটায়নিক জটিল যৌগের নামকরণ আমরা একটা ক্যাটায়নিক জটিল যৌগ আগে নিয়ে নিই। NH3, এটা নিলাম হচ্ছে 4টা, সাথে দিলাম হচ্ছে কপার, হাফ ব্র্যাকেট দিয়ে দিলাম সালফেট। এটা নিয়ে কোনো তো সন্দেহ থাকার কথা না, তাই না, যে এটা হচ্ছে ক্যাটায়নিক জটিল যৌগ। তো এই জটিল যৌগের নামকরণ করবো আমরা। নামকরণ করার জন্য প্রথমে আমি তোমাদের সাথে নিয়মটা শেয়ার করে নিচ্ছি। ক্যাটায়নিক জটিল যৌগ হোক অথবা অ্যানায়নিক জটিল যৌগ হোক, তোমার সবসময় ক্যাটায়নের নামকরণটা আগে করতে হবে। তো এখানে যেহেতু ক্যাটায়ন হিসেবে আমরা জটিল আয়নটাকে রাখছি, তাহলে প্রথমে জটিল আয়নের নামকরণ করতে হবে। তো জটিল আয়নের নামকরণ করার জন্য একটা কমন প্যাটার্ন ছিল, তাই না? প্রথমে সংখ্যা সহ লিগ্যান্ড, কেন্দ্রীয় মৌল, জারণ মান, শেষে হবে আমাদের অ্যানায়নের নাম। তো লিখে নাও, নিয়মটা হচ্ছে প্রথমেই এইটার নামকরণ নিয়মটা একটু ডিফারেন্ট, কিন্তু প্রথমে হচ্ছে সংখ্যা সহ লিগ্যান্ড। সংখ্যা সহ লিগ্যান্ডের নামকরণ যখন তুমি করে ফেলবা, তারপরে তোমার কি করতে হবে? কেন্দ্রীয় মৌল,
কেন্দ্রীয় মৌল, এটার নামকরণ করবা। এই ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের নামের শেষে কিন্তু এড যুক্ত হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখো ভালোভাবে। এরপরে তোমার যে কাজটা করতে হবে, জারণ মান উল্লেখ করবা তোমরা, কেন্দ্রীয় মৌলের জারণ মান, ঠিক আছে? এবং সর্বশেষে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা ছিল অ্যানায়ন, সেই অ্যানায়নের নামকরণ করবা। অ্যানায়নের সংখ্যা নিয়ে কিন্তু মাথা ঘামাবে না, ঠিক আছে? অ্যানায়নের সংখ্যা নিয়ে মাথা ঘামাবে না, শুধু অ্যানায়নের নামটা উল্লেখ করে দিবে। আর জটিল আয়নের নামকরণ করার সময় ওই আগের মতোই তোমার কোনো স্পেস দেওয়া যাবে না। চলো আমরা একটু চেষ্টা করি তো এই নামকরণটা করার। আচ্ছা, এটার নামকরণ করছি আমরা সংখ্যা সহ লিগ্যান্ড। লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে তখন সেটাকে বলা হয় অ্যামিন। কয়টা আছে? 4টা। তখন এটার নাম হবে হচ্ছে টেট্রা অ্যামিন, তাই না? টেট্রা অ্যামিন। এরপরে কেন্দ্রীয় মৌল, কেন্দ্রীয় মৌল হিসেবে আমরা কি রাখছি? কপার। তাহলে বের করো, কপারের নামটা লিখে ফেললাম, কপার। এরপরে আমাদের কেন্দ্রীয় মৌলের জারণ মান উল্লেখ করতে হবে। তোমরা বের করবা জারণ মান, এখান থেকে বের করলে দেখবা হচ্ছে জারণ মান যেটা আসবে সেটা হচ্ছে তোমার জারণ মানটা বের হবে হচ্ছে 2। তারপরে আমরা কি করবো? অ্যানায়নের নামকরণটা উল্লেখ করে দেবো। অ্যানায়ন হিসাবে এখানে কাকে রাখছি আমরা বলো? অ্যানায়ন হিসাবে এখানে আমরা কাকে রাখছি? অ্যানায়ন হিসাবে আমরা রাখছি হচ্ছে সালফেটকে। সালফেট, একটু গ্যাপ রাখবা, একটু গ্যাপ রাখবা। আর এখানে কোনো ভুল হয়েছে দেখো তো, একটু ভুল হয়েছে। জটিল আয়নের নামকরণ করার সময় যেখানে স্পেস দিছে, স্পেসটা দিবা না, এই লাইন দিয়ে আমি এক দাগ দিয়ে সবকে সিম্বলাইজ করে ফেললাম, ঠিক আছে? মানে এখানে কোনো স্পেস থাকবে না কোনো শব্দের মধ্যে। আচ্ছা, আমরা আরো একটা নামকরণ নিয়ে নিই। চলো, কোবাল্ট NH3 4টা দিলাম, H2 দিলাম হচ্ছে আমি 2টা, থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে বাইরে দিলাম হচ্ছে আমি Cl3। এই জটিল যৌগের নামকরণ করতে হবে। প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা ক্যাটায়নিক জটিল যৌগ না এটা অ্যানায়নিক জটিল যৌগ। দেখো তো থার্ড ব্র্যাকেটের বাইরে কি আছে? ক্লোরিন। ক্লোরিনগুলো বেসিক্যালি তোমার কি হয়? নেগেটিভ চার্জ। তাহলে এই থার্ড ব্র্যাকেটের ভেতরে সম্পূর্ণ অংশটা হবে কি? পজিটিভ চার্জ, তাই না? হ্যাঁ, তাইলে আমরা প্রথমে এই জিনিসটা করে নিচ্ছি একটু। CONH3, এটা হচ্ছে 4টা, H2O, এটা আছে 2টা, থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এবং এই জিনিসটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে ক্যাটায়নিক জটিল যৌগ। মাথার উপর কি ছিল? মাথার উপর 3+। এটার নামকরণ আমাদের করতে হবে। তো নামকরণ করতে গেলে একটা ঝামেলায় পড়বো, সেটা হচ্ছে ক্যাটায়নিক জটিল যৌগের নামকরণে প্রথমে কিন্তু সংখ্যা সহ লিগ্যান্ডের নামকরণ করতে হয়। কিন্তু এখানে দেখো লিগ্যান্ড 2 ধরনের আছে, একটা হচ্ছে অ্যামিন আর একটা হচ্ছে অ্যাকুয়া, তাই না? তাইলে কি করবা তোমরা এখন? এই ধরনের কেস যখন আসবে তখন তোমরা যে জিনিসটা করবা সেটা হচ্ছে প্রথমে ওই লিগ্যান্ডের নামকরণ করবা যেটা অ্যালফাবেটিক অর্ডারে আগে থাকে, তাই না? যেমন অ্যাকুয়া এবং তোমার অ্যামিন, এই দুইটার মধ্যে তোমার অ্যামিন অ্যালফাবেটিক অর্ডারে আগে আসে। অ্যামিনটা শুরু হয় কি দিয়ে দেখো তো? AM। আর অ্যাকুয়াটা কি দিয়ে শুরু হয়? AQ। অ্যালফাবেটিক অর্ডারে দুইটাই প্রথমে আছে A, তারপরে আছে দ্বিতীয় অ্যালফাবেটটা একটু লক্ষ্য করো তো, এখানে আছে M, এখানে আছে Q। অ্যালফাবেটিক অর্ডারে M তো আগে আছে না? তাহলে প্রথমে আমাদের অ্যামিনের নামকরণটা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? চলো আমরা একটু নামকরণ করার চেষ্টা করি। দেখো এখানে আমাদের অ্যামোনিয়া 4টা এবং পানি আছে 2টা। প্রথমে আমাদের অ্যামোনিয়ার নামকরণটা করতে হবে ভাইয়া। অ্যামোনিয়া কয়টা আছে? 4টা। তাহলে আমরা লিখবো হচ্ছে টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন, তাই না? তারপরে পানির নামকরণটা করে ফেলো। পানি আছে 2টা, এটাকে আমরা বললাম ডাই। পানি হিসাবে আমরা লিগ্যান্ডকে যখন রাখি বা লিগ্যান্ড হিসাবে যখন পানিকে রাখি তখন পানির নামকরণটা করতে হয় অ্যাকুয়া। তারপরে কেন্দ্রীয় মৌল এখানে কি আছে বলো তো? কোবাল্ট। কেন্দ্রীয় মৌল হিসাবে এখানে রাখছি আমরা কোবাল্ট। এবং সর্বশেষে তোমরা যে কাজটা করবা, কোবাল্টের অবশ্যই তো জারণ মান উল্লেখ করতে হবে। এখানে জারণ মান বের করে দেখবা, জারণ মান আসবে হচ্ছে 3 এবং
আমাদের জটিল আয়নের নামকরণ আমরা ফাইনালি করে ফেলছি। থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা ছিল এটার নামকরণ করবা। থার্ড ব্র্যাকেটের বাইরে ক্লোরাইড ছিল, ক্লোরাইড কতগুলো আছে এটা নিয়ে মাথা ঘামাবা না, একদমই মাথা ঘামাবা, শুধু ক্লোরাইড নামকরণ করে দেবা। ঠিক আছে, তো আজকের লেকচারটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাইলে তোমরা চাইলে ভিডিওতে লাইক করতে পারো, কারণ তোমাদের লাইক খুব জরুরি, এবং তোমাদের বন্ধুদেরকে জানাই দিতে পারো যে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসছে এবং প্রতিনিয়ত তোমাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আসবো। তো দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।